উপায় নেই, কিন্তু বাংলাদেশের ক্যারেক্টারটা চেঞ্জ হয়নি। এখন কিন্তু বাংলাদেশের ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে যেমন আওয়ামী লীগ ব্যান, তো ভোটের ডিসিশনগুলো তো আওয়ামী লীগের ভোটাররাই ডিসাইড করবে। এখন একটি দল যখন আওয়ামী লীগের ভোট পাবে, সে অপ্রত্যাশিত আসন পাবে। আওয়ামী লীগের লোকটা যদি ভোট টোটালি না যায়, লো কাস্ট ভোট হবে। এখন আওয়ামী লীগের যদি সিদ্ধান্ত নেয় জামাতে ভোট দিব, ঠিক আছে, তাহলে জামাত ক্ষমতাও আসতে পারে, এটা খুব আনলাইকলি বাট হতে পারে। ইসলামিক দল আসলো এখানে, ইসলামিক এবং তার সাথে ফলোড বাই ইসলামিক টেরোরিজম, এটা ইন্টারভেনশনের একটা প্রি প্ল্যানও হতে পারে, আই ডোন্ট নো। বা বিএনপিকে ভোট দিল আওয়ামী লীগের লোকজন সবাই, যে মধ্যপন্থীর দল জিয়াউর রহমান আওয়ামী লীগকে রিভাইভ করেছিল, ওরাও করতে পারে, সবাই ভোট দিয়ে দিলাম, বিএনপি 300টা আসন পেয়ে গেল। সো ফ্যাক্টর তো মাঠে আওয়ামী লীগই শেষ পর্যন্ত থেকে যাবে, কারণ ভোটের ডিফারেন্স তো হয় 5 থেকে 20,000, সেটা আওয়ামী লীগ এই মুহূর্তে আর কি। ওই যে বললাম, আওয়ামী লীগ ভোটে না থাকার কোনো ডায়নামিক্সগুলো মিশানো যাচ্ছে, এবং আমি অবাক হব না আওয়ামী লীগ ইন্টারনালি জামাত এবং বিএনপিকে ব্ল্যাকমেলও করতে পারে। তুমি যদি আমার এই কথাগুলো না শোনো, আমি তোমার ওকে ভোট দেবো না, অপোজিট ক্যাম্পে ভোট দিয়ে দেবো। এই সুযোগটা আওয়ামী লীগের অটোমেটিক হয়ে গেছে। আওয়ামী লীগ ভোটে থাকলেই সুযোগ হতো না, ভোটের বাইরে থাকার কারণে সুযোগটা হয়ে গেছে। নাও এখন ওই সময়ের কমিউনিস্ট মুভমেন্টকে ঠেকানোর জন্য প্যাট্রোনেজ আসতো মস্কো পিকিং লীগের ওপেন। আমরা ছোটোবেলা মস্কোর বই দেখেছি, কিন্তু ছোটো ছোটো প্রিন্ট করা মাও সেতুংয়ের রেড বুক তো ছিলই, আর সব ছিল। এখন সেটা আর সেই প্যাট্রোনেজটা নাই। অর্থাৎ ইসলামিক শক্তিকে ডেমোক্রেটিক্যালি বা পলিটিক্যালি কন্টেন করার জন্য যে বামপন্থী ছিল, সেটা নাই। আরেকটা ছিল বামপন্থীকে নিয়ে আওয়ামী লীগ শক্তি, সেটা নাই। বিএনপি কখনো ইসলামিক শক্তিকে কমব্যাট করতে পারবে না, কারণ বিএনপি ফর লং টাইম ইসলামিক শক্তিকে সাথে নিয়েই আওয়ামী লীগের বিরুদ্ধে তাকে থাকতে হয়েছে। এবং গত 17 বছরের যে আওয়ামী লীগের দুঃশাসন, তার কারণেই ইসলামিক শক্তিটা আরও সাফল্যজনক পেয়েছে। এবং ওই চরম দুঃশাসন এবং আয়রন ক্ল্যাড গভর্নমেন্টের বিরুদ্ধে ইসলামিক শক্তি ছাড়া খুব সহজভাবে কেউ দাঁড়াতে পারছিল না, ইসলামিক শক্তিগুলো ছাড়া তাদেরকে হটাতে পারছিল না। সো তারা এখন বিজয়ী শক্তি। এই বিজয়ী শক্তিকে আপনি কিভাবে পলিটিক্যালি হ্যান্ডেল করবেন, এটা বিএনপির জন্য বিশাল বড় চ্যালেঞ্জ, অ্যান্ড ইট রিকোয়ার্স ভেরি হাই ম্যাচুরিটি, ভেরি হাই ম্যাচুরিটি। এটা কীভাবে অ্যাডজাস্ট হবে, ডাউটফুল। একদিকে তাদের ডেমোক্রেটিক অধিকার আছে, একদিকে বাংলাদেশ যেন একটা আলট্রা ইসলামিক ক্যারেক্টারিস্টিকে না যায়, বাংলাদেশ যেন টেরোরিজমের পথ না খোলে কোনোভাবে। এই জিনিসগুলো কীভাবে সমন্বয় হবে? এবং অসংখ্য ব্যবসায়ী প্রার্থীরা আমাদের এখানে ভোটে নমিনেশন নিতে চায়নি, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হবে। এরপরে যখন মনোনয়ন দেওয়া হলো, খুব তুচ্ছ কারণে 30টির মতো মনোনয়ন বাতিল করা হয়েছে, এবং রিটার্নিং কর্মকর্তার ক্ষমতা ছিল এগুলোকে নন সাবস্টেন্সিয়াল নেচার অফ মিস্টেক, এগুলোকে উনি কারেক্ট করতে পারতেন ইনস্ট্যান্টলি, আমারও করেছিলেন অনেকবার। কিন্তু মবের ভয়ে তাকে ট্যাগিং করা হবে, আপনি স্বৈরাচারের দোসরের মনোনয়ন কারেকশনের সুযোগ দিলেন কেন, এই অভিযোগ যেন শুনতে না হয়, তার স্টেট এগুলোকে বাতিল করে দিয়েছে। ফলে প্রার্থীকে আপিল করতে হয়েছে। আপিল আমি 3 দিন ধরে অবজার্ভ করছি। আমি বলবো ইলেকশন অ্যাপিল ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিউট্রালি আপিলগুলো নিষ্পত্তি করেছে, লয়ের বাইরে তারা কিছু দেখছে না, এটা একটা ভালো দিক। কিন্তু নির্বাচন তো আগারগা বা ইলেকশন কমিশনের অফিস না, নির্বাচন হলো 42,000 সেন্টারে হবে, চর এলাকা, দুর্গম এলাকা, কম্পিটিটিভ এলাকা, কত দ্রুত পুলিশ যাবে, কত দ্রুত সেনাবাহিনী যাবে। এখনও পুলিশ কিন্তু থানা থেকে বের হয় না, অনেকক্ষণ পরে। যদিও ক্যাম্পেইন শুরু হয়নি, কিন্তু আপনাদের প্রার্থীরা যারা অ্যাসপিরেন্ট বা যারা মনোনয়ন, তারা কি এলাকায় গণসংযোগ করতে পারছেন? কিছু প্রার্থী কিছু জায়গায় করতে পারছে, বাধার সম্মুখীন হচ্ছেন এখনো হয়নি। বা বগুড়ায় আমাদের পার্টি অফিস দখল করেছে, জুলাই ঐক্য নামে একটি সংগঠনের কিছু সন্ত্রাসীরা এটা দখল করে, সেখানে এগুলো যদি উৎসাহিত করা হয়, তাহলে আমি মনে করি ভোটের পরিবেশ নষ্ট হবে। তো সেটি একটি আছে। আরেকটি হচ্ছে গণভোটের ক্ষেত্রে যে প্রবলেম হচ্ছে, প্রশ্নটি এত কঠিন, এত বড়, এটা ভোটাররা পড়ে ভোট দিবে, এই সময়টা কিন্তু ভোটকে ডিস্টার্ব করবে। কারণ যখন সময় বেশি লাগবে, পিছন থেকে অনেকে চলে যাবে, তো লাইনে আর থাকবে না, কিউ আপ থাকবে না। সেটা কি করে সরকার সমাধান করবে? তো আরও বেশি লোক নিয়োগ করা উচিত ছিল, আরও বেশি প্রম্পট করা উচিত ছিল, স্পেডাইজ কোনো উপায় নাই। এবং এই ধরনের সময় লাগার ভোটে কিন্তু ভারত বাংলাদেশ রিলেশন এই মুহূর্তে সবচেয়ে খারাপ, কোনো সন্দেহ নেই। তো ভারত ক্যাটাগরিক্যালি বলেছে তারা একটা নির্বাচিত সরকারের সাথে রিলেশন করবে। সেটা বিএনপি হলে তাদের কোনো আপত্তি থাকার কোনো কারণ দেখি না আমি, জামাত হলেও নাই। তবে অবশ্যই জামাতের থেকে বিএনপিকে তারা কমফোর্টেবল মনে করবে নানা কারণে। গত 14-15 মাসে আমি যেটা দেখেছি, এসকেলেশন অফ টেনশন, মানে ওখানে গালি দিলে এখানে গালি দিতে হবে, ওখানে গালি দিচ্ছে সাংবাদিক, আর এখানে গালি দিচ্ছে সরকারের কাছের লোকজন। যারা গালি দিচ্ছে তারা আবার ইউনূস স্যারের সাথে বসছে, ছবি তুলছে। ওখানে মোস্তাফিজকে অন্যায়ভাবে বের করে দেওয়া হলো, সেটা ওদের দেশে একটা আভ্যন্তরীণ বিষয়, আভ্যন্তরীণ লিগ। এবং মোস্তাফিজের সাথে ওই আইপিএলের চুক্তিটা ব্যক্তিগত, কন্ট্রাকচুয়াল, মানিটারি। ওখানে মোস্তাফিজকে যদি বের করে দেওয়া হয়, সে ক্লেম করতে পারে আমি আরও 5টা খেলতাম, আমি 5টা খেলার এত টাকা পাবো, সাথে অসম্মানটাও বলতে পারে। কিন্তু ওরা বলছে আভ্যন্তরীণ পরিবেশের কারণে। এটার মধ্যে ওই যে বললাম, একটা বড় ম্যাচুরিটি লাগবে। ভারতের দালাল না, কিন্তু ভারতের মর্যাদাপূর্ণ বন্ধুত্বের একটা স্কিম বের করতে হবে। এখন সমস্যাটা হচ্ছে,
আপনি ভারতের বন্ধুত্বের কথা বললেই আপনাকে ভারতের দালাল বলা হবে। আবার যারা নিজেদেরকে চরম ভারত বিরোধী বলে, সবার আগে ভারতের সাথে বন্ধুত্ব বা করতে তারাই চলে যায় ক্ষমতায় যাওয়ার জন্য। আবার যে স্বপ্ন, সেখানে কিন্তু ভারতের সঙ্গে তারা আবার অন্যভাবে একটা সম্পর্ক নির্ধারণ করতে চায়। এটা পত্রপত্রিকাতেও আসছে, তাদের বক্তব্যও আসছে। এই ডাবল স্ট্যান্ডার্ডের পলিটিক্সটাই আমাদের সবথেকে মারাত্মক। আমরা বিশ্বাস করি এক, কাজ করি আর এক। অর্থাৎ আমি একটু আগেও বললাম যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা দ্বিপাক্ষিক হতে হবে, মর্যাদার হতে হবে। তো এই মর্যাদা এবং দ্বিপাক্ষিকটা কূটনৈতিক একটি বিষয় বলে মাথায় নিতে হবে। আমি খুব সাধারণ একটি নির্বাচনী বক্তব্যকে যদি মনে করি, আমাদের দেশের আর ওই দেশের ভিতরে একটা পার্থক্য আছে। ওরা যেমন হিন্দুইজম নির্ভর একটা সরকার চলছে, এই যে বিজেপি, যেটাকে আমি হিন্দু জামাত বলি সাধারণত। আর আমাদের এখানে যে এন্টি ইন্ডিয়ান যে বক্তব্য, সেখানে ভোটের মাত্রা, যারা ভোট করেন সেখানে আমাদের বিশেষ করে সীমান্তবর্তী ঘেঁষা যেসব জেলাগুলো, সেখানে এই জিনিসগুলো কাজ করে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আমি মনে করি অবশ্যই দ্বিপাক্ষিক হতে হবে, সমমর্যাদার ভিত্তিতে হতে হবে। এটা একটা দিক। আর গণতান্ত্রিক সরকারের দৃষ্টিভঙ্গি সাম্প্রদায়িক মানে সরকারের দৃষ্টিভঙ্গি এক হবে না। তো সেটা হচ্ছে কেমন, বিএনপি একটি মধ্যপন্থী দল। স্বাভাবিক কারণ বিএনপি যখন ক্ষমতায় আসবে তার একটা ঝুঁকি থাকবে এই কারণে যে এই যে গণঅভ্যুত্থানের সাম্প্রদায়িকতার যে উত্থান, আপনি যেভাবেই কাজ করতে যান না কেন, আপনার পিছিয়ে একটা সিল মেরে দেওয়ার প্রবণতা কাজ করবে। কিন্তু আলটিমেট কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ঝুঁকি নিয়েই কাজ করতে হবে। সেই ঝুঁকি নিয়ে কাজ করতে যদি আমরা ব্যর্থ হই, যেমন মোস্তাফিজ ইস্যুতে নো ডাউট ভারত ভয়ঙ্কর একটা অপমানজনক পরিস্থিতি বা তার সঙ্গে যে ব্যবহার করছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তার জন্য আমি বিশ্বকাপ খেলবো কি খেলবো না, এটার সঙ্গে ওটা যুক্ত করব কি না, এবং সম্পূর্ণ মুখ দেখা দেখিটাও বন্ধ করে ফেলবো কি না, এই সবগুলো কিন্তু মানে আপনাকে বর্তমান বাস্তবতায় ভাবতে হবে। আপনি যদি এখন একটা ছেড়ে আরেকটা চলে যান তাহলে যেমন বিপদ আছে, আবার যদি ছাড় না দেন তাহলেও বিপদ আছে। তো স্বাভাবিক কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের অর্থনৈতিক বিবেচনাটা প্রাধান্য দিতে হবে। আমাদের এখানে একটা বড় সেকশন 40 থেকে 50 লক্ষ বেকার সমস্যা আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। বাস্তবতার নিরিখে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে কোনো সময়ের মধ্যে এটি ঝুঁকিপূর্ণ। অথচ সব থেকে বাংলাদেশের বড় কাজটি নির্বাচন, সেটা আমরা একেবারে কাছে চলে এসেছি। এখন অস্ত্র উদ্ধার হয়নি, অপরাধীদের শুধু অস্ত্র উদ্ধারের কথা বলবো না, সীমাহীন যে লুটপাট, সেটা একটা পক্ষের হাতে আছে। সেই টাকাও আপনি উল্লেখ করার মতো কোনো ঘটনা আমার দৃষ্টিতে আসে নাই। আর নামে বেনামে আমি নিজে জানি এমন অস্ত্র মানে লাইসেন্সকৃত আছে, সে স্বাভাবিক অবস্থায় এই লাইসেন্স পাওয়ার মিনিমাম তার যোগ্যতা নেই, কিন্তু তার হাতে কিন্তু আপনি অস্ত্র গত সরকার দিয়ে দিছে। তো এমন একটি পরিস্থিতিতে ভালো একটি নির্বাচন আমরা প্রত্যাশা করছি, ঝুঁকি থাকছে, কিন্তু এই ঝুঁকির মধ্য দিয়েই কিন্তু এই কাজ আমাদের করতে হবে। অর্থাৎ একটি গণতন্ত্রের উত্তরণের জন্যে যত সহজ স্বাভাবিক পথগুলো ছিল সেগুলো কোনোটা না থাকলেও আপনাকে ওই কাজটা করতে হচ্ছে। সেই জন্য আমাদের বিকল্প তো খুব একটা বেশি নাই সব কিছু মধ্য দিয়ে। তবে এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দল, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী একটা জায়গায় যদি এসে না দাঁড়াতে পারে তাহলে কাজটা করা কঠিন হবে, এটা আমার কাছে মনে হয়েছে। সেই কঠিনের উত্তরণের জন্যে গণতান্ত্রিক শক্তিকে একজন আরেকজনের যদি বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, তাহলে পরে এখান থেকে উত্তরণ হওয়ার সম্ভাবনা নাই। যেমন জামাত ইসলাম বা জাতীয় পার্টি বা আওয়ামী লীগ বা কমিউনিস্ট পার্টি, তাদের এক একটা দর্শন, লক্ষ্য, তাদের আদর্শ নিয়ে তো তারা চলবে, কিন্তু আমার পছন্দ না বলে আমি অন্যকে কাজ করতে দিব না, রাস্তায় নামতে দিব না। যদি আমি মনে করি সে খারাপ, যেমন আমি বলে দিই আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি ছিল, আওয়ামী লীগকে এই দেশে পতন ঘটেছে, তাহলে এই দেশের জনগণ তো জাতীয় পার্টিকে ভালো দৃষ্টিতে দেখবো না, বিবেচনাটা আছে সে ভোট পাবে না, তাই তো? তা আমি তাহলে ভোটে দাঁড়াতেই দিলাম না, তা দায়টা আমি কাঁধে নিলাম, তো দায়টা আমি কাঁধে না, আমি দাঁড়াতে দেবো না। আর দাঁড়িয়ে যদি সে হেরে যায়, দায়িত্ব তার, মানুষ ভোট দেয়নি। তো গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে এটা স্লোগানে একে নিষিদ্ধ করতে হবে ওকে,
শেখ মুজিব এটা করছে, শেখ মুজিবের সঙ্গে আমাদের পার্থক্য থাকতে হবে না? আওয়ামী লীগের সঙ্গে সকল রাজনৈতিক দল তার নিজের দলটাও বাদ দিয়ে সে বাকশাল করছিল, 75-এর কথা বলছে। তো ওইটার কারণেই তো এই দেশের মানুষ ওনাকে পছন্দ করে নাই, ওই সময় গণতান্ত্রিক ভাবাপন্ন কেউ পছন্দ করে না। তাহলে নিষিদ্ধর রাজনীতি যেটা বলছি, এটা জনগণের হাতে ছাড়বো তো আমি ব্যক্তিগতভাবে মনে করি গণতান্ত্রিক রাজনীতি জনগণের হাতে ছেড়ে দেবো। ও যদি ভোট না দেয় ও জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে তো, কিন্তু আমি তো ওই জায়গাটায় আগেই ব্যারিকেড দিচ্ছি। এটা আমার মনে হয় রাজনীতি, সুস্থতা, শিষ্টাচার, এই জিনিসগুলো বাইরে যারা আছে তারা এই কথাগুলো বলতে পারে। ভোটের রাজনীতিতে আমার মনে হয় আরও গভীরভাবে ভেবে একটু ঠান্ডাভাবে চিন্তা করা উচিত। এছাড়া আমাদের গণভোটের প্রসঙ্গে আপনার গণভোটটা যেভাবে সরকার তো ক্যাম্পেইন করছে, কিছু কিছু রাজনৈতিক দলও ভোটের ক্যাম্পেইন করছে, যেমন বললাম আমি যে এরকম দাঁড়াইছে এনসিপি জুলাই চার্টারে সাইন না করলেও তারা নেমে জুলাই চার্টারে যে সই করে তারা আবার জুলাইয়ের প্রসঙ্গনে একমাত্র দাবিদার, তারা আবার সইও করে, তারা আবার অ্যাম্বাসেডার মানে কতজনকে দেওয়ার কথা বলেছে। এক জগা খিচুড়ি মার্কা অবস্থা, পিকুলার একটা অবস্থা। আমরা শামীম কিছু টেকনিক্যাল প্রসঙ্গ সময় লাগবে, মানুষ সচেতন না, না এটা আমি অস্বীকার করছি না। এই জুলাই সনদের পক্ষে আমরা অনেক আগেই সই করছি বিএনপি, আমরা গণভোটেরও কথা বলেছি একই সঙ্গে হোক। হ্যাঁ, এই জায়গাটায় রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে সরকারের একটা প্রচারণা, যেমন রাজনৈতিক দলগুলোকে যারা জুলাই সনদের পক্ষে গণভোটের প্রচারণা, তাদের যেমন দায় নিতে হবে, ঠিক তেমনি যখন ভোট দিতে যাবে যেন ওই পিছন দিক থেকে সময় লাগছে বলে চলে যাওয়া, এটা কনভিন্স করা। না হলে পরে কোনো কারণে যদি গণভোটের বিপক্ষে ভোট হয়ে যায়, তাহলে এটা জাতীয় ক্ষেত্রে অন্য ধরনের একটি পরিস্থিতি তৈরি করতে পারে। সেই কারণে আমরা যারা মানে গণঅভ্যুত্থানের পক্ষে, জুলাই সনদের পক্ষে, বিশেষত বিএনপির নেতৃত্বে যেসব রাজনৈতিক দল আছে তাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। এছাড়া অন্য কোনো পথ আছে বলে আমার কাছে মনে হয় না। সো আমরা ফাইনাল রাউন্ড 5 মিনিট করে দুজনের জন্যই ক্লোজিং রিমার্কস হিসেবে, এবং সব মিলিয়ে সামনের সিনারিওটা আসলে কি দেখেন, আশঙ্কার জায়গা কি, সম্ভাবনার জায়গা কি, করণীয় কি তাদের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য, সব মিলিয়ে আপনার জন্য 5 মিনিট, আমি সব দুজনে 5 মিনিট। দেখুন, জিয়াউর রহমান যখন আসলেন উনি তো ভারতে গেলেন, মোবারকজি দেশের সময় মনে হয় মোরারজি দেশাইও এসেছিলেন। এরপরে ভোট হলো, ওই ভোটে কিন্তু আওয়ামী লীগ ছিল। ইভেন ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার তখনও জিয়াউর রহমান ভারত সফরে গেছে। তখন কিন্তু সেই ভোটে আওয়ামী লীগ এসেছিল। তখনকার জনগণ বা স্ট্যাবলিশমেন্ট তারা কিন্তু ঠিক আওয়ামী লীগের জন্য তখনও খুব একটা ফ্রেন্ডলি ছিল না, এবং জামাতকেও রিভাইভ করলেন জিয়াউর রহমান, প্র্যাকটিক্যালি ধর্মভিত্তিক রাজনীতি আইডিয়াল নামে, ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে তারা। সো একটা সমঝোতা হলো আর কি, 91 তো একটা সমঝোতা হলো, 4 দলীয় জোটের দুদুভাই। ইভেন শেখ হাসিনাকেও ফিরিয়ে নিয়ে আসা জিয়াউর রহমানের সময়, জিয়াউর রহমানের সময় শেষের দিকে উনি আসার 17 দিনের মাথায় জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হলেন। তো 91 সালেও তো একটা সমঝোতা হয়েছিল 4 দলীয় জোটের রূপরেখা। এবার কিন্তু কোনো, এবং জাতীয় পার্টিকে কিছু বাধা দেওয়া হলো, নির্বাচন করতে দেওয়া হয়েছিল, দেওয়া হয়েছে, টিভিতে ডাকা হয়নি, নির্বাচন করতে দেওয়া হয়েছে। 2008-এও সেই গভর্নমেন্টটা চলে যেতে হবে, সবাই সিদ্ধান্ত নিল আগে এই গভর্নমেন্টটাকে যেতে হবে, বিএনপিও সিদ্ধান্ত নিল, যে কারণে সমঝোতা হয়ে গেল একটা, যে সবাই অংশগ্রহণ করবে। ইচ্ছা করলে বিএনপি তো 8-এর ভোট বর্জন করতে পারতো, যে না আমাদের এত লোককে টর্চার, কিন্তু করেনি। ওই সমঝোতার ভিত্তিতে তারা ভেবেছে একটা ট্রানজিশন হোক। এখন কিন্তু কোনো সমঝোতা হয়নি, এটি হচ্ছে সবচেয়ে বড় পলিটিক্যাল রিস্ক। একটা সমঝোতাবিহীন দুর্বল সরকারের অধীনে একটা নির্বাচন হতে যাচ্ছে, ফলে মাঠে গিয়ে যার যা শক্তি সেভাবেই সব কিছু হতে পারে। আরেকটি ব্যাপার ছিল, ওই সময় সেনা সমর্থিত সরকার ছিল 2 বছর, অর্থাৎ ধাপে 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 ভোটের দিকে দেশকে নিয়ে যাওয়া হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে ওই ভোটটা ইমার্জেন্সির মধ্যেই হয়ে গেছে, ভোটের দিনও ইমার্জেন্সি ছিল, ডিজুরে নট ডিফ্যাক্টো। এবার সেনাবাহিনীর সাথে সরকারের একটা ডিস্টেন্স দৃশ্যমান, সেনাবাহিনীর মধ্যে নিরুৎসাহ দৃশ্যমান, সেনাবাহিনীকে গালিগালাজ করার একটা অংশ দাঁড়িয়ে গেছে। সেই সেনাবাহিনী ভোটের সময় দেশের নিয়ন্ত্রণ কতটুকু নিবে, 3,000 আসামি পালিয়ে গেছে, তাদের মধ্যে 2300 পলাতকে হাজতে ব্যাক করেছে, 700 আসামি পালিয়েই গেছে বা জামিন হয়েছে, তাদের মধ্যে শীর্ষ জঙ্গি আছে, তারা এখনও বাংলাদেশে হয়তোবা আছে। অসংখ্য অস্ত্র লুট হয়েছে, অস্ত্রগুলো রয়ে গেছে, এই অস্ত্রগুলো ভোটে ব্যবহৃত হতে পারে। তো আমরা মনে করি সেখানে ভোটের আসলে উৎসাহ উদ্দীপনাও কম দেখছি, গণভোটেও উৎসাহ কম দেখছি। প্রার্থীরা ব্যক্তিগত ভোট বলছে, হ্যাঁ না ভোট নিয়ে কথা বলছে না। এনসিপি তার যে হিউজ লেভারেজ ছিল আন্দোলনের প্রধান তরুণ শক্তি হিসাবে, জামাতে গিয়ে তারা অধীনস্থ হয়ে গেছে, তাদের চিন্তা চেতনা এবং তাদের সমর্থন এখন ব্র্যাকেটবন্দি হয়ে গেছে।
এবং যেটা আমরা অনেক আগেই বলেছিলাম যে এনসি জামাতেরই সন্তান, সেটাই প্রমাণিত হলো, সব আশঙ্কা প্রমাণ করলো। তাহলে এখন এই যে গণভোট বা এই বিষয়গুলোতে যে উৎসাহ নিয়ে কাজ করবে সেরকম কোনো বড় শক্তি আপাত দৃষ্টিতে আমরা দেখছি না। আর যেহেতু ভারতের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, অনেকটা জাস্টিফাইড, যে ভারত সবসময় আওয়ামী লীগকে অতিরিক্ত পছন্দ করে বা শেখ হাসিনাকে অতিরিক্ত পছন্দ করে, এবং সেটা কিছু এভিডেন্সও আছে 14, 18, 24-এর ভোট। এখন একটা সুযোগ ভারতের জন্য এসেছে যে না, আওয়ামী লীগ ছাড়া অন্য সরকার থাকলে তারা প্রফেশনাল রিলেশনশিপে তাদের কোনো আপত্তি নাই। আবার যদি আমরা ধরে নিই বিএনপি ক্ষমতায় আসবে, যেটা একটা সম্ভাবনা অবশ্যই আছে, বিএনপি প্রতিবারই জামাতকে নিয়ে বা ইসলামিক দলকে নিয়ে বা তীব্রভাবে অ্যান্টি ইন্ডিয়ান শক্তিকে সাথে নিয়ে ভোটে জয়লাভ করতো এবং তার পলিটিক্সে অ্যান্টি ইন্ডিয়ান থাকতো। বাট প্রফেশনালিজমের থেকে বিএনপি খুব বেশি সরে গেছে, এটা আমরা কখনো দেখিনি একটি ঘটনা ছাড়া। 10টা কষ্ট, একটি ঘটনায় আমি বলবো